আচ্ছা, আজকে হচ্ছে দ্বাদশ অধ্যায়ের চতুর্থ ক্লাস। দেখো, যদিও আমরা জেনারেটর নিয়ে ইতিপূর্বে কথা বলছি এবং ট্রান্সফরমারের চিত্র এঁকে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, বাট আজকে জেনারেটর, ট্রান্সফরমার এবং মোটর নিয়েও হয়তো বা কিছু কথাবার্তা থাকবে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং ছোট প্রশ্ন এই টাইপের। তো প্রথমে যেটা দেখো সেটা হচ্ছে তাড়িত চুম্বক আবেশ কাকে বলে। তাড়িত চুম্বক আবেশের একটা ডেফিনেশন আমরা অলরেডি পড়ছি। তাড়িত চুম্বক আবেশ না, ঠিক শুধু চুম্বকটা বাদ দিয়ে, মানে তড়িৎ আবেশ আর কি। তো এখানে তো একসাথে তাড়িত চুম্বক আবেশ মানে তড়িৎ চুম্বক দুইটা একসাথে জড়িত থাকে। তো সেই জায়গায় আবেশের যে ধারণাটা আমরা পাইছি সেটা আমরা দেখছিলাম যে আবেশ হচ্ছে যে একটি বস্তুর ভেতরে যদি থাকে, যেমন কোনো একটা বস্তুতে আদান আছে, সেই আদানটা আরেকটা বস্তুর সংস্পর্শে গেলে শুধু সংস্পর্শে ছাড়াই, মানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার পরেও একটার প্রভাব গিয়ে আরেকটার উপরে পড়ে এবং সেই প্রভাবের মাধ্যমে তার ভিতরে একটা আদানের সৃষ্টি হয়, সেটা ছিল আমার তড়িৎ আবেশ। তো তাড়িত চুম্বক আবেশ দেখো একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণ কম বেশি করে অন্য একটি সংঘবদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎ চালক বল তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তাড়িত চুম্বক আবেশ বলে। এখন দেখ, খেয়াল করো, আর এই যে ডেফিনেশনটা, এটা কিন্তু কিছুই হয়তো বোঝা যাবে না, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল কথা, বাট কিছুটা এখন বুঝতে পারবা যদি তুমি একটু মনে করতে পারো ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষাটা। ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষা, হ্যাঁ। তো ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় আমরা দেখছিলাম যে এরকম সংঘবদ্ধ যেটা হবে, সংঘবদ্ধ বা তোমার যে বর্তনী আটকানো, কুণ্ডলী আটকানো যে বর্তনী, একটা ক্ষণস্থায়ী তড়িৎ চালক বল তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে, মানে একটার অর্থাৎ প্রথম একটির ভিতরে যদি আমরা ওই তড়িৎ প্রবাহিত করি তাহলে তার কারণে দ্বিতীয়টার ভিতরে একটা তড়িৎ সৃষ্টি হয়, মাঝে একটা গ্যাপ ছিল। দ্বিতীয় গ্যালভানোমিটার মানে প্রথম, দেখো এখানে প্রথম সার্কিট ছিল, দ্বিতীয় সার্কিট মানে প্রথম কুণ্ডলী বোধহয় বলা হয়েছে, হ্যাঁ, প্রথম মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী আমরা ওটাকে বলতে পারি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রথমটার কারণে দ্বিতীয়টার ভিতরে একটা ইয়ের সৃষ্টি হয়, পরিচালক শক্তির সৃষ্টি হয়, সেটাই ছিল আমাদের ওখানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তো ওই বিষয়টাই কিছুটা, একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বা বলা আছে, হয় আমরা চুম্বকের কথা বলতে পারি অথবা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে, হ্যাঁ, অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর, এখানে কিন্তু কতগুলো অথবা দেয়া আছে, মানে যে কোনো একটা, হয় একটা চুম্বক ক্ষেত্রের কথা, অথবা একটি তড়িৎবাহী বর্তনীর কথা, অথবা একটি স্থির তড়িৎবাহী বর্তনীর তড়িৎ প্রবাহের পরিমাণকে কম বা বেশি করে অন্য একটি বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে। তো ওই জায়গায় ওই ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষায় কি ছিল, প্রথম যে বর্তনী সেখানে একটা ব্যাটারি সংযুক্ত করা ছিল। আমি বলছিলাম যে এটাই যেহেতু মূল উৎস দেওয়া, সুতরাং এটাই হচ্ছে মেইন, এটাই হচ্ছে প্রধান। তো আমরা প্রধানটাই কিন্তু ওই তড়িৎ প্রবাহের মাধ্যমে, দ্বিতীয় যেটা ছিল সেটার ভিতরে তড়িৎচালক শক্তি এবং তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়েছে দ্বিতীয়টাই, যার আউটপুট আমরা ওই যে ওখানে গ্যালভানোমিটারে দেখতে পাইছি। দেখেন এখানে বা দিয়ে লেখা আছে, বা যে কোনো একটা কথাই হয়তো সত্য, সেটা একটি গতিশীল চুম্বক বা চুম্বক বা একটি তড়িৎবাহী বর্তনী বা একটি স্থির তড়িৎ বর্তনীর তড়িৎ প্রবাহের যে কোনো একটার তড়িৎ প্রবাহের পরিমাণ কম বা বেশি করে অন্য একটার ভিতরে, তার মানে ওই প্রথমটা ব্যাটারিটা আমি বলছিলাম ব্যাটারি যদি বেশি ভালো মানের ব্যবহার করি তাহলে ওই বিক্ষেপটা কম বা বেশি হবে, তার মানে ব্যাটারিতে আমরা কি পরিমাণ তড়িৎ প্রবাহ দিব তার উপরে দ্বিতীয়টা যে তড়িৎচালক শক্তি সৃষ্টি হচ্ছে সেটা ডিপেন্ড করবে, তার মানে একটার উপর একটা ডিপেন্ড করে। পরবর্তীটা হচ্ছে দেখো জেনারেটর কাকে বলে। তো জেনারেটরের আরেকটা শব্দ ছিল, সেটা হচ্ছে ডায়নামো, সেটা বলছিলাম এমনিতে বলে। তো জেনারেটরের মূল কথা হচ্ছে জেনারেটরে আমরা মূলত রাসায়নিক শক্তি ব্যবহার করি, রাসায়নিক শক্তি ব্যবহার করে এটাকে পরিচালনা করি। তো যে তড়িৎ যন্ত্রে দেখতেই পাচ্ছ তোমরা, যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা, এখানে যান্ত্রিক শক্তি, আমরা বলছিলাম রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি কিন্তু যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে তো বিভব শক্তি গতি শক্তি দুইটাই, ওইটা সৃষ্টি হওয়ার জন্যই রাসায়নিক শক্তি ব্যবহার করতে হয়। সুতরাং ওইভাবে এক কথায় বলে দিতে পারি যে জেনারেটর মানে হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করার যন্ত্র, এটা হচ্ছে জেনারেটর। আবার মোটরের ক্ষেত্রে কিন্তু উল্টা হবে, হ্যাঁ, জেনারেটরে যেমন যে যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, আবার ওখানে হবে মোটরে হবে তড়িৎ শক্তিকে উল্টা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, এই জন্য জেনারেটর আর মোটর। হ্যাঁ, যদি আমরা জেনারেটরের গঠন নিয়ে অত কথা বলি নাই, বইয়ে অত রকম বর্তমানে নাই, তো আসলে ওই মানে ফাংশনটা আর কি উল্টা আর কি, গঠনগত ব্যাপারটা। তো ট্রান্সফরমার কাকে বলে সেটা ডেফিনেশন হয়তো আমাদের আগেই জানা হয়ে গেছে, চিত্র যেহেতু একে পড়ছি, তারপর আজকে একটু বলি। দেখো, যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে দুইটাই করা যায়, মানে কম বিভবকে বেশি বিভবেও পরিণত করা যায়, আবার বেশি বিভবকে কম বিভবেও পরিণত করা যায়। কিন্তু এখানে একটা কথা বলা আছে, সেটা হলো পর্যাবৃত্ত। তো পর্যাবৃত্ত নিয়ে আমরা যেটা বলবো সেটা হলো এসি, তবে ট্রান্সফরমারটা এসি কারেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য এখানে পর্যাবৃত্ত উল্লেখ করা আছে, কারণ পর্যাবৃত্ত হলো বাংলা শব্দ, ইংরেজিতে যাকে বলা হয় অল্টারনেটিং, অর্থাৎ
অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। তার মানে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যে পরিবর্তনটা করি সেটা সাধারণত এসি কারেন্ট, মানে ব্যাটারিতে আমরা যে ডিসি কারেন্ট পাই সেটার ক্ষেত্রে হয় না। এই জন্য ডেফিনেশনের মধ্যে বলা আছে। তো আমরা বিভব দিয়ে ডেফিনেশন দিচ্ছি, আমরা জানি ট্রান্সফরমারকে ইচ্ছে করলে আমরা তড়িৎ প্রবাহের সাহায্যেও ডেফিনেশন দিতে পারতাম। এবার নিম্নদাপী অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা আমরা আগে হয়তো বা জানি, তিনটা একই শব্দ। এটাকে নিম্নদাপী বলা যায়, আবার এটাকে অবরোহী বলা যায়, আবার এটাকে স্টেপ ডাউন বলা যায়। আসলে একটা শব্দের এই তিনটা রূপ। তো কাকে বলে? যে ট্রান্সফরমার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে, বলছিলাম যে বিভবের কথা যদিও বলবো কিন্তু সাথে সাথে তড়িৎ প্রবাহ জড়িত থাকবে। কারণ অধিক বিভব যখন আমি যখন অধিক বিভবকে কম বিভব বানাবো, তার মানে ঘটনা ঘটবে তড়িতের ক্ষেত্রে হবে হলো বেশি তড়িৎ প্রবাহ আবার কম তড়িৎ প্রবাহে রূপান্তরিত হবে। তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে অবরোহী বা নিম্নদাপী ট্রান্সফরমার বলে। এরপরে হচ্ছে উচ্চধাপী আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার কাকে বলে? এটা হলো উচ্চধাপী, যেটা যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে, ঠিক উল্টা কথাটা, অল্প বিভবের। তো অল্প বিভব যেহেতু বলছি তার মানে আর আমার এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। অল্প বিভব যদি যেহেতু বলছি সুতরাং অধিক তড়িৎ প্রবাহ থাকবে সেখানে। হ্যাঁ, তো উল্টা ঘটনা, আমরা অর্ধেক দিয়েও বলতে পারি যে অল্প বিভবকে বেশি বিভবে পরিণত করে, দুইটা একসাথে, তাকে বলা হয় উচ্চধাপী আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার। আচ্ছা, তো পরে একটা এমসিকিউ, এটা এমসিকিউ টাইপের প্রশ্ন, যদি এখানে জ্ঞানমূলকে দেওয়া আছে। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা মূলত কিসের উপর নির্ভর করে? এটা আসলে ইকুয়েশন থেকে সবচেয়ে ভালো হইতো, ইকুয়েশনটাই ক্লাসে নাই, একটু পরে ক্লাসে আছে। তীব্রতার জন্য একটা সমীকরণ আছে। তো এখানে চৌম্বক ক্ষেত্রের তীব্রতা তড়িৎ প্রবাহ আর দূরত্বের উপর নির্ভর করে। মানে তীব্রতা নিয়ে এমন একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের ভেতরে ডান দিকে দেখা যায় তোমার তড়িৎ প্রবাহ থাকে আর হচ্ছে দূরত্ব থাকে। তো আসলে সহজ করে বলি, এগুলো আসলে সবসময় গাণিতিক থেকেই পাওয়া যায়। যে কোনো, যেমন আমি যদি তোমাকে বলি যে বলের মান কিসের উপর নির্ভর করে, তাহলে কিন্তু এভাবে একটা প্রশ্ন করলে তুমি উত্তর চিন্তা করবা যে আচ্ছা বলের মান যেহেতু নির্ভর করে, এরকম প্রশ্ন করা হয়েছে, তাই বলের ইকুয়েশনটা কোথায় আছে? তো তুমি খুঁজলে সহজে একটা বলের ইকুয়েশন পাবে এফ সমান এম এ। তাহলে কিন্তু তুমি আমাকে সহজে বলে দিবা যে বলের মান কোন বস্তুর ভর এবং ত্বরণের উপর নির্ভর করে। উত্তর কিন্তু কারেক্ট। আবার তুমি হয়তো বা মহাকর্ষ সূত্রে এটা একটু অন্যভাবে বলতে পারো। মহাকর্ষ সূত্র থেকে বলের একটা সমীকরণে যেতে পারো, সেখান থেকে হয়তো বলতে পারো যে বলের মান বস্তুদ্বয়ের ভরের এবং মধ্যবর্তী বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। এভাবে আসলে ইকুয়েশন থেকে জিনিসটা বোঝা যায় যে কিসের কিসের উপর নির্ভর করবে। কোন তত্ত্বের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমরা কিন্তু পেছনে দুইটা বিষয় একসাথে বলছিলাম, যে তড়িৎ ক্ষেত্রের মানে তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্রিয়া, আবার চৌম্বকের জন্য তড়িতের ক্রিয়া, এরকম একটা ব্যাপার। তো কোন তত্ত্বের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা? এমসিকিউর জন্য খুব কাজে লাগে, যে তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার। ওই যে আবেশ প্রক্রিয়ায় আমি যেটা বললাম যে তড়িৎ চুম্বক আবেশ, ফ্যারাডের দ্বিতীয় সূত্রে যে জিনিসটা দেখা গেছে, এই তত্ত্বটাই কাজে লাগানো হয় ট্রান্সফরমারের ক্ষেত্রে। কারণ এই যে ট্রান্সফরমারের যে গঠনের ভিতরে কিন্তু পড়ছো যে একটা মুখ্য কুণ্ডলী একটা গৌণ কুণ্ডলী, এই মুখ্য কুণ্ডলীর কারণে গৌণ কুণ্ডলীতে গিয়া কিন্তু তড়িৎচালক শক্তিটা আবিষ্ট হয়। আবিষ্ট মানে আবেশ প্রক্রিয়া আছে মানে সেখানে আবিষ্ট হয়। তাহলে যেহেতু ওখানে আবেশের ব্যাপার স্যাপার আছে, আবিষ্ট হওয়ার ব্যাপার আছে, সুতরাং ট্রান্সফরমার তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে তৈরি হয়। জ্ঞানমূলক যদি একটা প্রশ্ন, কোন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়? খুব অল্প কথায়, তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রিক গড়িতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় কেন? আচ্ছা, ইলেকট্রিক গড়িতে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে। আচ্ছা, উত্তরটা হয়তো এখানে দেওয়া আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে আসলে কি করা যায়? আমরা কিন্তু জানি যে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে কিন্তু ভোল্টেজের মান কমিয়ে দেওয়া যায়, সাথে সাথে তড়িৎ প্রবাহের মান বাড়ে। তো নিশ্চয়ই আমি উত্তরটা হয়তো পরে তোমাদের এখান থেকে লাইন বাই লাইন পড়াই, তার আগে আমি অল্প কথায় নিজে নিজে একটু বুঝে নেই। যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, তার মানে নিশ্চয়ই যে ওই ইলেকট্রিক ঘড়িটা মানে জেনারেল কারেন্টের লাইনে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্ট ব্যবহার করে না, তার চেয়ে নিশ্চয়ই কম ভোল্ট ব্যবহার করে। অথবা বেশি করলেও আবার স্টেপ ডাউন না, তাহলে আমরা স্টেপ আপ ব্যবহার করতাম। তার মানে আমাদের বাসাবাড়ির লাইনে তো 220 ভোল্ট আছে আমরা জানি, তাহলে নিশ্চিত আমাদের সেই ঘড়ি তার চাইতে কম ভোল্টেজ ব্যবহার করে। যেমন এখানে স্টেপ ইলেকট্রিক ঘড়ি না বলে এখানে যদি বলা হয় যে মোবাইলের চার্জার স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে কেন, তাহলে কোথায় বলতে হবে যে মোবাইলের চার্জার আমাদের বাসাবাড়িতে যে ভোল্টেজ আছে তার চেয়ে কম ভোল্ট ব্যবহার করে। এই যে বাসা বাড়িতে, আচ্ছা এখানে একটু রেপ পড়ে গেছে, তোমরা ঠিক করে নিও। বাসা বাড়িতে বিদ্যুতের যে সংযোগ থাকে তাতে 220 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করে আমরা জানি। এই ভোল্টেজ ইলেকট্রিক ঘড়ির জন্য প্রয়োজন হয় না, কম দরকার হয়। তাই ইলেকট্রিক ঘড়িতে ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে, যে তার চেয়ে কম ভোল্টেজ দরকার, এই জন্য নিম্ন ভোল্টেজের জন্য রূপান্তর করার জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে। আচ্ছা, এবার আশা করি যেহেতু আমি ট্রান্সফরমারের ব্যাপারগুলো আগেই তোমাদের চিত্র থেকে বুঝাইছি, আশা করি এটা একটু ভালো বোঝা যাবে যে স্টেপ আপ ট্রান্সফরমারে আউটপুট কারেন্ট কম, কিন্তু
স্টেপ ডাউন ট্রান্সফরমারে আউটপুট কারেন্ট বেশি হয় কেন? এটা অলরেডি আমি বুঝে গেছি। আমি কিন্তু এমনি ইচ্ছা করলে তাত্ত্বিক দিয়েও ব্যাখ্যা করে দিতে পারি। তো তারপর আমি একটু ম্যাথমেটিক্যালি বলবো, কারণ এমনিতে বোঝা যায়। কিভাবে বোঝা যায় একটু তুমি দেখো। যেহেতু বলছি স্টেপ আপ ট্রান্সফরমারের আউটপুট কারেন্ট, আচ্ছা স্টেপ আপ ট্রান্সফরমার আউটপুট কারেন্ট মানে কিন্তু আউটপুট মানে ডান দিকেরটা যেটা সেকেন্ডারি, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার তার মানে এই ট্রান্সফরমার কিন্তু ভোল্টেজ বাড়ায়। যেহেতু ভোল্টেজ বাড়ায় তাহলে বাড়তি যে অংশটা সেটা কোন জায়গায় দিয়ে পাওয়া যায়? নিচে আউটপুট থেকে পাওয়া যায়। তার মানে আউটপুটে কিন্তু এটার ভোল্টেজ বেশি। তো আউটপুটের ভোল্টেজ যদি কম হয় তাহলে কারেন্ট কম। আউটপুটের ভোল্টেজ যদি বেশি হয় স্টেপ আপ যেহেতু, তাহলে নিশ্চয়ই সেখানে কারেন্টটা কম, এই যে সহজেই বোঝা যায়। আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে যাই, তাহলে স্টেপ যে ডাউন তার মানে ভোল্টেজ ডাউন। আমি বলছি ট্রান্সফরমারের নামকরণ কিন্তু ভোল্টেজের উপর ডিপেন্ড করে হয়েছে, তড়িতের উপর ডিপেন্ড করে না। তাহলে যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার তার মানে নিচে ভোল্টেজটা কম, আউটপুটে কম। তাহলে আউটপুটে যদি ভোল্টেজ কম হয় তাহলে কারেন্ট বেশি। এটা এমনি তাত্ত্বিকভাবে মানে আসলে বলা যায়। তো তারপর আমরা একটু এখানে এমসিকিউ থেকে বলার চেষ্টা করছি। আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে ইকুয়েশনটা আমরা জানি, এনপি ডিভাইডেড বাই এনএস সমান আইএস ডিভাইডেড বাই আইপি। কারণ আমি জানি যে ট্রান্সফরমারের ক্ষেত্রে শুধু দুইটা জিনিস সমানুপাতিক। তোমাদের মনে আছে কিনা কোন দুইটা বিষয় আমি সমানুপাতিক বলছি? যে ট্রান্সফরমারের ক্ষেত্রে সমানুপাতিক শুধুমাত্র আছে ভোল্টেজ এবং পাক সংখ্যা, এই দুইটা জিনিস। বাট এখানে যে ইকুয়েশনটার কথা আমি বলছি সেখানে হলো আছে পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ। পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ কিন্তু পরস্পর সমানুপাতিক না, এরা কিন্তু ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক যে ইকুয়েশন সহজে বানানো যায় সেটা হচ্ছে আমরা লিখতে পারি এনপি ডিভাইডেড বাই এনএস, ডান দিকে ঘুরে গেছে এই জন্য, এই যে উপরে গেছে আইপি হবে না আইএস ডিভাইডেড বাই আইপি। তো এখানে ইচ্ছে করলে তোমরা ছোট হাতের এন লিখতে পারো, হ্যাঁ জানি একটু পরে হয়তো কেউ প্রশ্ন করবে। এটা নিয়ে একটু ঝামেলা কি আসলে কোনো বইয়ে ছোট হাতের এন আবার বড় হাতের এন ব্যবহার করে। তবে আমি আমাদের বইয়ে কি মেইন বইয়ে তোমরা একটু দেখো বড় হাতের এন থাকতে পারে, বাট আমি অঙ্ক করার ক্ষেত্রে সবসময় ছোট হাতের এন ব্যবহার করবো, কারণ আগে অঙ্কগুলিতে ছোট হাতের এন, সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা যে কোনো একটা ব্যবহার করা যায়। তো এটা তো স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয়। এটা পাক সংখ্যাটা তোমার মনে না রাখলে তুমি ভোল্টেজ দিয়ে মনে রাখবা, যেহেতু স্টেপ আপ ট্রান্সফরমার তার মানে মুখ্যর চাইতে গৌণর ভোল্টেজ কিন্তু বেশি হবে। আর ভোল্টেজ যদি বেশি হয় তাহলে পাক সংখ্যা বেশি হবে, কারণ ভোল্টেজ আর পাক সংখ্যা সমানুপাতিক। অর্থাৎ এই যে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো যে NS ইজ গ্রেটার দেন NP। আচ্ছা, তো 1 নং সমীকরণ অনুযায়ী অনুপাত ঠিক রাখার জন্য আইপি ইজ গ্রেটার দেন আইএস, অর্থাৎ আউটপুট কারেন্ট কম হয়। মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে এইটা এনপি ডিভাইডেড বাই এনএস। তো ইকুয়েশনটা একটু ঠিক রাখার জন্য স্টেপ আপ ট্রান্সফরমারের জন্য মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি। দেখো এইটা বেশি, এইটা কম। তো এইটা যদি বেশি এটা কম হয় তাহলে ইকুয়েশন ঠিক রাখার জন্য আমার ডান দিকে তো ওইভাবে মিলাইতে হবে। এই যে হ্যাঁ, এটা যেহেতু একটা কম আর একটা বেশি, এটা ঠিক রাখার জন্য অনুযায়ী ঠিক রাখার জন্য আইপি ইজ গ্রেটার দেন আইএস, আউটপুট কারেন্টটা কম হয়। এটা হলো গাণিতিক থেকে যদি আমরা বলি। তো যাই হোক আমরা পরে যাচ্ছি। আর আমি তো এমনি মুখে প্রথমে বলেই দিছি। তারপরে স্টেপ ডাউন ট্রান্সফরমার ঠিক উল্টা কথা, ওই ইকুয়েশনের আরেকবার বলা হয় না। স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে যেহেতু এনপিটা বড়, মানে এখানে যেহেতু এনএসটা বড়, এখানে খেয়াল করে এখানে যেহেতু স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে যেহেতু এনএস বড়, তাহলে মাঝখানে সমান চিহ্ন ঠিক রাখার জন্য কিন্তু আইপি বড় হইতে হইব। কারণ এইটা বড় এইটা ছোট, তাহলে এই ভগ্নাংশ সমান হয় কিভাবে? তাহলে এটা নিচেরটা বড় মানে এটা নিচেরটা বড়ই হতে হবে। তারপর যখন পরেরটা যাব, পরে যখন আমরা বলছি স্টেপ ডাউন ট্রান্সফরমার তখন কিন্তু এনপি বড়, তার মানে এবার কিন্তু উপরেরটা বড়, তাহলে ডান দিকেও কিন্তু উপরেরটাই বড় হইতে হবে, তার মানে আইএস বড়। এটা হলো গাণিতিক ভাবে আমরা এটা সলিউশনটা দিয়ে দিলাম, এই যে অর্থাৎ আউটপুট কারেন্ট বেশি হয়। হ্যাঁ, তারপরে প্রশ্ন যেটা সেটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষমতা ধ্রুব থাকে। তো এটা আমি আমার মূল প্রশ্নের মধ্যে বলে ফেলছিলাম তোমাদের, তারপরে একটু বলি। এটা আসলে তাত্ত্বিক কথা এমনিও, তারপরেও আমরা ক্ষমতার ক্ষেত্রে যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে পি সমান ভি ইন্টু আই। আর আমরা জানি এই যে ভিপি ভিএস ডিভাইডেড বাই ভিপি, এটা কিন্তু ভি ব্যবহার করে, ইচ্ছা করলে ইও ব্যবহার করা যাবে। ভিএস ডিভাইডেড বাই ভিপি সমান আইপি ডিভাইডেড বাই আইএস, কারণ ভোল্টেজ আর তড়িৎ প্রবাহ এটা হচ্ছে একটার সাথে একটা এই ক্ষেত্রে ব্যস্তানুপাতিক আর কি। তো এখান থেকে একটু বজ্রগ্রহণ করলে তুমি লিখতে পারো ভিপি ইন্টু আইপি সমান ভিএস ইন্টু আইএস। তাহলে এই যে ভিপি ইন্টু আইপি সমান ভিএস ইন্টু আইএস, তো এই ভিপি ইন্টু আইপি মানে কি দাঁড়ায়? যেহেতু পি সমান ভিআই, তাহলে ভিপি ইন্টু আইপি সমান অবশ্যই পি এর পিপি, অর্থাৎ এটা আসলে পিপি, কিন্তু পিপি না বলে বলছে পি ইন, কারণ ইন আর পি কিন্তু একই কথা। মানে পি এর নিচে যদি একটা ছোট্ট করে পি লিখি তার মানে প্রিন্সিপাল মানে মুখ্য মানেই কিন্তু ইনপুট, তার মানে পি ইন সমান ভি ইন্টু পিপি। হ্যাঁ, আবার এখানে আমরা পি আউট না বলে পি এসও বলতে পারতাম এটাকে, সেকেন্ডারি যেহেতু, কিন্তু আমরা আউটপুট বলছি, এটা ইনপুট আউটপুটই বললাম। অর্থাৎ এই ইনপুটকে ইচ্ছা করলে এখানে ছোট করে একটা পি লেখা যায়, পি এর সাথে আবার পি, আর সেকেন্ডারির জন্য পি নিচে ছোট করে একটা এস লেখা যায়, অথবা এস না লিখে আমরা এটাকে আউট লিখলাম। তাহলে এটা হলো পি ইন, এটা হলো পি আউট। তো এখানে যেহেতু মাঝখানে সমান, তাহলে পি আউট আর পি ইন সমান। জেনে বলেছে ট্রান্সফরমারের যে হারে ভোল্টেজ বৃদ্ধি করে একই হারে তড়িৎ প্রবাহ হ্রাস করে, সুতরাং ক্ষমতার মান পরিবর্তন হয় না।
পরবর্তী প্রশ্নে একটি আরোহী ট্রান্সফরমারে কিভাবে অবরোহী ট্রান্সফরমারে রূপান্তর করা যায়, এরকম একটা প্রশ্ন আছে, একটু খেয়াল করো। এটা আবার পরিবর্তন করতে হবে, পুরোপুরি চেঞ্জ করতে গেলে পুরো 180 ডিগ্রি কোণে আর কি ঘুরিয়ে এটা পরিবর্তন করা যায়। দেখো, আরোহী ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর চেয়ে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি থাকে, এটা তাত্ত্বিক কথা আমরা জানি। সুতরাং আরোহী ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর চেয়ে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে দিলে তা আবার পুনরায় অবরোহী ট্রান্সফরমার হবে। মানে ঠিক ঘুরাই দিতে হবে, ডানের পাক সংখ্যা বেশি আছে এখানে, তো আমরা যদি এটাকে আবার ওইটাই বানাইতে চাই তাহলে ওই যে আমি তো বলছি মূলত হলো পাক সংখ্যাটাই মেন। তো যেটাকে যখন আমরা ওই ট্রান্সফর্ম বানাবো তখন আবার পাক সংখ্যা ঘুরিয়ে দিব। প্রথমটা যদি মুখ্যতে বেশি থাকে গৌণতে কম থাকে, তাহলে এবার মুখ্যতে কম দিয়ে গৌণতে বেশি দিব। তো আরোহী ট্রান্সফরমারকে 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিলে তা অবরোহী ট্রান্সফরমারে পরিণত হয়। 180 ডিগ্রি কোণে ঘুরানো মানে কিন্তু পুরো দিক ঘুরিয়ে দেওয়া, কারণ 180 ডিগ্রি মানে কিন্তু উত্তর দক্ষিণ, এর মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি, মানে পুরা উল্টা দিক। আর তাহলে ওই যে পুরা জিনিসটাকে ঘুরিয়ে দিচ্ছি, তো ঘুরিয়ে দিয়ে কি করলাম বলো? একটা জিনিস এমন ভাবে আছে, ধরো আমি একটু এভাবে বুঝাইতে চাই, তো দেখা গেল যে একটা জিনিস আছে এরকম, এই যে এটা আছে একটা আর এটা আছে একটা, ধরো আমার এটা হলো মুখ্য, এটা হলো গৌণ। তো যে আমি ঘুরে দিলাম, এটা এটার জায়গায় চলে আসলো, এটা এটার জায়গায় চলে গেল, তো পুরোপুরি ঘুরে গেল না, তার মানে 180 ডিগ্রি কোণে চেঞ্জ হলো। তো 180 ডিগ্রি কোণে যখন চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলতে পারবো যে এটা মানে অবরোহী থেকে আরোহী বা আরোহী থেকে অবরোহীতে পরিণত হয়। আচ্ছা, মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র, এটা বোধহয় আমি শুরুতেই বলছি বেশ কতক্ষণ। তারপরে এটা নিয়ে একটা অনুধাবনের প্রশ্ন একবার চলে আসছে ঢাকা বোর্ড 2017, যেহেতু ওই যেরকম বর্ণনার জন্য। তো আসলে দুইটার মেকানিজমটা একটু উল্টা, আর আমরা জানি তো মূল কথা তো কোথায় সেটা জানি, যে ঠিক মোটর যে কাজটা করে ডেফিনেশনের দিক দিয়ে দেখা যায় জেনারেটর তার উল্টা। তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। হ্যাঁ, মোটরের ক্ষেত্রে কিন্তু, আচ্ছা মোটরের আবার একটা তত্ত্ব এখানে মানে আমার আলোচনায় আসে নাই, আমি কিন্তু ই নিয়ে বলছি, যেটা যে ট্রান্সফরমার নিয়ে কিন্তু একটা কথা বলছি, তারিত চুম্বক আবেশের তত্ত্ব কাজে লাগানো হয়। আর মোটর কিন্তু এটা না, মোটর হলো চৌম্বক ক্ষেত্রের তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব, মানে ওয়েরস্টেড যে জিনিসটা আবিষ্কার করছে ওইটাকে কাজে লাগিয়ে কিন্তু মোটর তৈরি করা হয়েছে। আমি আবার এখানে একটু বলি, এটা এমসিকিউ আকারে কোন একটা জায়গায় থাকা দরকার ছিল, তো এখানে প্রশ্নের ভিতরে হয়তো বা নাই। সেটা হলো মোটরের ক্ষেত্রে, বর্তমান বইয়ে সেটা নেই হয়তো বা। তো মোটরের ক্ষেত্রে হলো যে ওয়েরস্টেড যে পরীক্ষাটা করলো, তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে যে কাজটা করা যায় সেটা হলো ব্যবহার করা হলো কোথায়, মোটরে। আর জেনারেটরে কিন্তু করা হলো আবার দ্বিতীয় জনের পরীক্ষা, ওই যে তার উল্টা কাজটা করলো আরেকজনে, আমরা বললাম ফ্যারাডে, যে প্রথমে ওয়েরস্টেড একটা পরীক্ষা করলো, তারপরে ফ্যারাডের সাথে আরো দুজন বিজ্ঞানী ছিল, সেই দুজনে গবেষণা করছে, কিন্তু ফ্যারাডেরটাই যেহেতু আউটপুট পাইছে, তার মানে ফ্যারাডেরটা হইলো আবার ব্যবহার করা হয় ইয়েতে। আচ্ছা, এখানে জেনারেটরের কথা বলা হয়েছে, যদিও ওইটা ওই জায়গায় আমি এখন, আচ্ছা ওইটা হলো বলার জন্য বললাম যে মোটরে একটা আর তোমার ওই ট্রান্সফরমারে একটা, তো এখানে জেনারেটরের কথা। তার উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে মোটর তৈরি করা হয়। অন্যদিকে তারিত চুম্বক, আচ্ছা ওই একই 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 বিষয় হচ্ছে জেনারেটরের তত্ত্ব আর ইয়ের তত্ত্ব এক। কারণ আমরা কিন্তু এর আগে দেখলাম যে তারিত চুম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে হচ্ছে তোমার মোটর, তো মোটর যেহেতু এটার উপর কাজ করে আর জেনারেটর ঠিক তাই আবেশের উপর ভিত্তি করে, ওই যে একই, কারণ আবেশ হইতে ওই দ্বিতীয় যন্ত্র তাই করছে। এই তারিত চুম্বক আবেশের ব্যাপারটাই হলো বেরিয়ে আসছে তোমার ফ্যারাডের পরীক্ষা থেকে, ফ্যারাডের দ্বিতীয় পরীক্ষা থেকে, যেটা আবেশের ডেফিনেশনে যে জিনিসটাকে আমি গুরুত্ব দিচ্ছি। তো মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, কিন্তু জেনারেটর আবার সেই যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। তার মানে আলোচনাটা ঠিক যেভাবেই করি না কেন, মানে একটা ঠিক বিপরীত হয় আরেকটা, এই জন্য মোটরকে জেনারেটরের বিপরীত যন্ত্র বলা হয়। তাহলে মূল কথা ওখানে যে সংজ্ঞাই দেখা যায় যে মোটরের সংজ্ঞা হচ্ছে একটা, জেনারেটরের সংজ্ঞা হচ্ছে একটা, আর যে মূলনীতির উপর ডিপেন্ড করে সেটা মোটর এবং জেনারেটর ভিন্ন। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে চৌম্বকের ক্রিয়া, একটা হচ্ছে চৌম্বকের জন্য তড়িতের ক্রিয়া, মানে একটা হচ্ছে ওয়েরস্টেডের পরীক্ষা আর একটা হচ্ছে ফ্যারাডের পরীক্ষা। দুইটা পরীক্ষা আসলে দুই জায়গায় আসছে, এই জন্য দুই রকমের আলোচনা। তো এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা, আশা করি সবাই বুঝতে পারবে।